একটি স্বাস্থ্যকর আবাসন কেবল নিরাপদ কাঠামো বা আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাইরের খোলা স্থান, সবুজ পরিসর, ল্যান্ডস্কেপ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার সাথে গভীরভাবে যুক্ত। দেশ বিদেশের বিভিন্ন গবেষণাও এই তথ্যই দিচ্ছে। বাড়ি ও আশপাশে পরিকল্পিত সবুজায়ন শুধু সৌন্দর্য নয়, এটি স্বাস্থ্যের জন্য একটি কার্যকর বিনিয়োগ। এ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। বিষয় নির্ধারণ করেছি স্বাস্থ্যকর আবাসন, পরিকল্পিত সবুজায়নে সুস্থ থাকার বিনিয়োগ। দর্শক, আমাদের ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত আজকের স্বাস্থ্যকর আবাসনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম পাঠান। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এই বিষয়ে আলোচনার জন্য হাজির হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি আলিয়া শাহিদ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক দুর্বা হালদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতে বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্যকর আবাসন, পরিকল্পিত সবুজায়নে সুস্থ থাকার বিনিয়োগ। সবুজায়নের বিষয় আসছে, ল্যান্ডস্কেপিং এর একটা বিষয় আসছে, কিন্তু এটি একটি কঠিন বিষয় মনে হচ্ছে আমার কাছে। যদি স্থপতি আলিয়া শাহেদ আপনার কাছেই যদি প্রথমে জানতে চাই, বাসাবাড়ির চারপাশে পরিকল্পিত সবুজায়ন অথবা ল্যান্ডস্কেপ ডিজাইন বলতে সাধারণ দর্শকদের আপনি কিভাবে এই বিষয়টি সহজভাবে বলবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। খুবই এটা একেবারেই কোনো কঠিন বিষয় নয়, বরঞ্চ খুবই সহজ সাবলীল একটা বিষয়, যেটা আমাদের সবার আত্মার সাথে খুব সম্পর্কিত, এবং এটা আমরা ন্যাচারালি এটা করে থাকি। আমরা ছোট থেকেই দেখেছি যে আমাদের বাবা মা প্রতিবেশী সবাই কিন্তু শখের বাগান করেন। বারান্দায় হয়তো একটা গোলাপ গাছ আছে, কিংবা কয়েকটা পটে ছোট্ট প্ল্যান্ট আছে, কিংবা ছাদে হয়তো একটু সবজির চাষ করছি। এটাকেই আরেকটু গুছিয়ে আমি আমার আরও কিছু বেনিফিটস নেওয়ার জন্য যখন ডিজাইন করছি, তখন সেটাকে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন বলছি। সেটার অনেকগুলো পরিসর আছে। সবচেয়ে ক্ষুদ্র এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পরিসর হচ্ছে আবাসিক যে পরিসর, বা আমাদের বাসা বাড়িতে যেটা আমরা করে থাকি। তো সেখানে আমি বলবো যে ল্যান্ডস্কেপ ডিজাইন শুধুমাত্র কিন্তু নান্দনিকতা বা সৌন্দর্য চেতনার জায়গা থেকে নয়। বর্তমান বিশ্বে আমরা যত রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, বিশেষ করে আমাদের জলবায়ু পরিবর্তন কিংবা যে স্ট্রেসের যে সমস্যাটা আমরা সবাই ভোগ করছি, সেখানে কিন্তু এই ল্যান্ডস্কেপ ডিজাইন আসলে একটা ওয়েলনেস টুল হতে পারে। মানে আমাদের ঘরবাড়িতে আমরা যেভাবে সবুজকে রাখি বা রাখতে চাই, সেটা শুধু একটা ফার্নিচার কিংবা সৌন্দর্য বর্ধন বা শখের জায়গা নয়, বরঞ্চ আমার একেবারে একান্ত প্রয়োজনীয় একটি জায়গা থেকে। মানে কি আপনি ঘরের ভিতরেও সবুজায়নের কথা বলছেন? অবশ্যই, সেটি সম্ভব আমাদের বাস্তবতায়, ঢাকার বাস্তবতায় অথবা এই ছোট দেশের, মানে ঢাকা তো আসলে আমরা বলি যে অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করে, অনেক বিল্ডিং আছে, সেটা সম্ভব কিনা কতটা? যদি আপনার ইচ্ছা থাকে এবং যদি সঠিকভাবে ডিজাইন করা হয়, আমরা তো আর্কিটেক্টরা যে বসবাসের যে রেলমটা সেটাকে ডিজাইন করছি, স্মার্ট ডিজাইনের মাধ্যমে অবশ্যই একেবারে ঘনবসতিপূর্ণ এলাকাতেও একটু হলেও সবুজ করা সম্ভব এবং করা উচিত। অনেক ধন্যবাদ স্থপতি আলিয়া শাহেদ। যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের প্রেক্ষিতে, নান্দনিকতার প্রেক্ষিতেও। ডাক্তার দুর্বা হালদার, আপনার কাছে আসতে চাই এই বিষয়টা নিয়েই। আলিয়া শাহেদ বলছিলেন যে ঘরের ভেতরেও সবুজায়ন করা সম্ভব, পরিকল্পিত উপায়ে বাইরেও করা সম্ভব, যেটি আমরা দেশের বাইরেও দেখি, আমাদেরও বিভিন্ন দেশের নানান জায়গায় এটি করা হয়। কিন্তু বাসাবাড়ির ভেতরে এবং বাইরে গাছপালা যদি থাকে, তাহলে সেটা শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য কি কি উপকারে লাগতে পারে? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদের। আজকের বিষয়টা ছিল আসলে স্বাস্থ্যকর আবাসনের সবুজায়নের প্রভাব, এর সাথে শারীরিক, মানসিক এবং জীবনযাপনের যে সঙ্গতি, সেটাই ছিল আজকের বিষয়বস্তু। তো আমি যদি এখানে বলি যে সবুজায়নটা কি, সবুজায়নটা হচ্ছে শুধু অল্প কিছু গাছ লাগানো তা কিন্তু নয়। এটা কিন্তু এমন একটা সবুজ প্রকল্প যেটা মানুষের শারীরিক, মানসিক এবং জীবনযাত্রাজনিত যে অসুখগুলো, সেটার উপরে দীর্ঘমেয়াদী একটা প্রভাব তৈরি করবে। আপনি যদি দেখেন আমাদের ঢাকা শহরের সহ যে অপরিকল্পিত নগরায়নগুলো হচ্ছে, এখানে কিন্তু মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। কোনো বাসায় আপনি তাকালে দেখবেন না কোথাও একটু সবুজ আছে, আলো বাতাস ঠিকমতো যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, মানুষের শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে স্ট্রেস থেকে, সাথে সাথে যেসব অসংক্রামক ব্যাধির কারণে এখন মৃত্যু বাড়ছে, সেগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে। আর মানুষের জীবনের জন্যই তো আবাসন, সেই সুস্থ জীবনের জন্য সবুজায়নের প্রভাব কিন্তু অনেক অনেক বেশি। এটা কিন্তু শুধুমাত্র নান্দনিকতাই এর উৎস, বিষয়টা না, এটা আমাদের জীবনের চাহিদা, মনের চাহিদা।
তো জীবনের চাহিদা যদি আমি বলি যে আপনার যদি সবুজায়ন না থাকে, একটা প্রকৃত আবাসনের জন্য কমপক্ষে 25% সবুজায়ন দরকার। এটা আমাদের ঢাকা শহরের প্রেক্ষাপটে যদি চিন্তা করি সেটাই হয়তো বা সম্ভব না, কিন্তু আপনি যদি পরিকল্পিত নগরায়ন আপার বিষয় যেটা বলছিলেন, সেখানে কিন্তু ওনারা নিশ্চয়ই বলবেন যে এতটা সার্টেন অ্যামাউন্ট সবুজায়ন থাকতে হবে, সেটা যে কোনো ফরম্যাটে, কিন্তু ঘরের সবুজ মধ্যে না থাকলে কি হয়, মানে ধরেন যে হ্যাঁ, যেটা বলছিলাম, স্বাস্থ্যগত আপনি জায়গা শ্বাস থেকে। নিচ্ছেন, আমি শ্বাস নিচ্ছি, আমাদের অক্সিজেন শরীরের ভিতরে ঢুকছে, যেটা আমার প্রধান চালিকা শক্তি আমার শরীরের সমস্ত কোষের সবকিছু কাজ নিয়ন্ত্রণ করে অক্সিজেন। তো যে অক্সিজেন যদি সরবরাহ কমে যায়, যখন সবুজায়ন থাকে না, গাছপালা কি করে, এই আমরা যে শ্বাস ত্যাগের সাথে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে সেটাকে গাছপালা নিয়ে নিচ্ছে, নিয়ে বিনিময়ে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, যে অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে আমাদের কিন্তু সমস্ত নিউট্রিশন, শারীরিক কার্যকলাপ সব নিয়ন্ত্রণ করছে। তো প্রথম যখন ঢুকছে শ্বাস প্রশ্বাস আমাদের রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, এটাই সবচেয়ে বেশি মানে আপনার এই বায়ু দূষণের ফলে এটার অসুখ বেশি হচ্ছে, যেরকম অ্যাজমা, সিওপিডি, তাদের ব্রঙ্কাইটিস, দীর্ঘমেয়াদী বায়ু দূষণের ফলে দেখা যায় যে ফুসফুসের ক্যান্সারও হয়। এছাড়া অ্যালার্জি, হাঁচি, কাশি, চর্মরোগ, এমনকি আপনার বায়ু দূষণের ফলে আপনার হার্ট অ্যাটাকের রেট অথবা স্ট্রোকের রেট সব কিছু কিন্তু বেড়ে যাচ্ছে। গাছ না থাকলে কি হচ্ছে, আমাদের যে এত নগর জীবনে তাপ নির্গমন হচ্ছে, গাছ কিন্তু সেটা শোষণ করে, ফলশ্রুতিতে সেখানে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে, আর্দ্রতা ঠিক থাকে, এর জন্য আপনার তাপ রিলেটেড যে অসুখগুলো সেগুলোও কিন্তু কম হচ্ছে। কাজেই গাছপালার প্রয়োজনীয়তা, বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপমাত্রার মানে একদম একটা স্বাভাবিক রাখা, আর্দ্রতা মেনটেন করা, এগুলো সব কিছু সাথে সাথে আপনি যদি পরিবেশে দেখেন, পরিবেশে আপনার ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে, আপনার জলভূমির উচ্চতা বেড়ে যাচ্ছে, সাথে কৃষি সবজি সব কিছু, এই যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে বায়ু দূষণের জন্য, আমার গাছ যদি না থাকে তাহলে বায়ু দূষণটা মানে পরিশোধিত হবে কিভাবে? বুঝতে পেরেছি, এটার জন্যই মানে সবুজায়ন নানামুখী এর প্রয়োগ রয়েছে, শুধু স্বাস্থ্য নয়। তাহলে যে কোনো উপায় হোক আমাদের সবুজায়নের দিকে ধাবিত হওয়া উচিত। কিন্তু যদি নগর বাস্তবতার কথা বলি, শহরের বাস্তবতার কথা বলি, ফ্ল্যাট ভিত্তিক শহরের সীমিত জায়গায় কিভাবে সেই কার্যকর সবুজায়ন সম্ভব, আলিয়া সাহেব যদি একটু বুঝিয়ে বলেন। এটা আসলে খুবই মজার যে মানে সবুজের কোনো বিকল্প নেই, তো এটা তো রাখতেই হবে, কিন্তু এটাকে অনেক ক্ষুদ্র পরিসরেও রাখা সম্ভব। আমরা এক ধরনের ডিজাইন স্ট্র্যাটেজি ফলো করি এখন এই ধরনের অ্যাপার্টমেন্ট বা ছোট পরিসরের ইভেন অফিস স্পেসের ক্ষেত্রেও, সেটাকে আমরা বলি বায়োফিলিক ডিজাইন। বায়োফিলিক মানে হচ্ছে বায়ো মানে সজীব বা জীবিত, আর ফিলিয়া মানে হচ্ছে লাভ, মানে জীবনের প্রতি যে ভালোবাসা, সেটা থেকেই বায়োফিলিক ল্যান্ডস্কেপ। তো এইটার জন্য আসলে মানে নেচারের সাথে মানুষকে খুবই প্যাসিভ ওয়েতে হলেও একটু কানেক্ট করতে হবে। সেটা দরকার নাই যে অনেক বড় জায়গা জুড়ে আমি গাছ লাগিয়ে দিলাম, একটা জঙ্গল তৈরি করলাম, সেরকম না। কিন্তু আমি ধরেন একটা টেক্সচার আছে, মানে ধরেন ফ্লোরটায় একটা স্টোন টেক্সচার আছে কিংবা পেবলস আছে, ওটা দেখলেও আমার মনটা একটু ভালো হবে। একটা কাঠের টেক্সচার দেখলেও আপনার মনটা একটু সুথড হয়। কিংবা সেন্সরিয়াল যে বিষয়টা আছে, ধরেন আমার যে অনুভূতিগুলো, যেমন আমি শুধু দেখছি না, যেমন আমি শুনছি একটা পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াস একটা খুবই লাইট ফাউন্টেনের নয়েজ, এটা কিন্তু একেবারে বারান্দার ছোট্ট পরিসরে আপনি একটা ছোট্ট মোটর দিয়ে আপনি এই ফাউন্টেনটা তৈরি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আবার ধরেন একটা ছোট্ট উইন্ডশাইম রাখলেন, যেটা কিনা একটু বাতাস আসলেই একটু শব্দ করে। এই যে বাতাস, পানি, তারপর একটু পাখি আসে, পাখিটা ডাকে, এগুলো আমাদেরকে অসম্ভবভাবে স্ট্রেস রিলিজ করতে এবং মনটা ভালো রাখতে হেল্প করে। ইভেন একেবারে ধরেন একটা ছোট্ট বসার জায়গা, কিংবা আপনি এমন একটা গাছ আপনার অ্যাপার্টমেন্টের সামনে বা আপনার বারান্দাতেই লাগালেন যেটা সিজনালি চেঞ্জ হয়। হ্যাঁ, মানে ধরেন ও ঠিক বসন্তকালেই ফুলগুলো ফোটাবে, কিংবা শীতকালে ওর একটা সময় কোনো পাতা থাকবে না। এই যে সিজনাল চেঞ্জটা আমি দেখছি, এটাও কিন্তু আমার মনোজগতের জন্য বা আমার ওভারঅল ওয়েলবিইংয়ের জন্য দরকার। সো বায়োফিলিক ডিজাইনে আসলে খুব ছোট ছোট কাজের মাধ্যমে আমরা এই রেস্টোরেটিভ এফেক্টগুলো তৈরি করতে পারি। এটাকে আসলে যদি আমরা বাংলায় বোঝাতে চাই, মানে এটা তো ইংরেজি শব্দ, সেটি এরকম কোনো বাংলা শব্দ আছে মানে প্রকৃতি নির্ভর ডিজাইন বা প্রকৃতির কাছাকাছি চলে যাওয়ার মতো কিছু? এর সঙ্গে খরচের একটি সম্পর্ক আছে নিশ্চয়ই। সেই খরচটি আসলে কেমন হতে পারে? মানে যারা বাসাবাড়িতে থাকেন, যারা গৃহস্থলী করেন, এরকম আরামদায়ক জিনিস, চোখের আরাম, মনের আরাম অথবা স্বাস্থ্যের আরাম সবাই করতে চাইবেন, সেখানে খরচের ব্যাপার আছে, সেইটি কি খুব বেশি হয় তো কেমন হয়?
না, এটা খরচের একেবারেই বিষয় নয়। ধরেন আপনি যেমন আমার নিজের বাসায় যে বারান্দা আছে ওখানে আমরা কোনো খরচ করি নাই, আমরা জাস্ট কিছু গাছ গাছ তো সবচেয়ে কম খরচের আসবাব বাড়ির মধ্যে। হ্যাঁ, মানে আপনি একদম নেটিভ স্পিসিস যেগুলো আছে, নেটিভ স্পিসিস বলতে আমাদের দেশীয় গাছ যেগুলো সহজে মেনটেন করা যায়, যেগুলোতে পানি কম লাগে, মেনটেনেন্স কম লাগে, এরকম গাছ যেগুলো নিজেই হয়ে যায়, ওরা এতই ভালো, ওরা আমাদের পরিবেশ প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলতে পারে, এরকম গাছ আপনি লাগাবেন, সেটার মধ্যে আপনি নিজের আনন্দটা খুঁজে নেবেন, তাহলে আর আপনার খরচের ব্যাপারে মাথা ব্যথা করতে হবে না। নিশ্চয়ই সবকিছুর সাথে যেহেতু অর্থের একটি সংযোগ আছে, চিকিৎসার সঙ্গে অর্থ সংযোগ আছে, ডাক্তার দুর্বা হালদার একটু বলবেন যে এই যে আমরা বিনিয়োগের কথা বলছি, সবুজায়নে সুস্থ থাকার বিনিয়োগ, এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলা হচ্ছে, আবার আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, আরো বেশি খরচের মুখোমুখি হচ্ছি, তাহলে আসলে কোন খরচকে প্রাধান্য দেওয়া দরকার, সবুজায়নে নাকি চিকিৎসায়? কোনটি? চিকিৎসা সেবা তো ব্যয়বহুল, তার সাথে সাথে আপনার শারীরিক সক্ষমতাও হ্রাস পেতে পারে। একটা রুগী 40 বছরে স্ট্রোক হলে তার কিন্তু এক হাত এক পা বশ হয়ে গেল, অথবা একটা হার্ট অ্যাটাক হলো, তার পরিবার তথা সামাজিক সব কিছু কিন্তু থেমে গেল। তো আপনি যদি ওটা চিন্তা করেন যে আপনার চিকিৎসার ব্যয় আর যদি প্রতিরোধের ব্যয় চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিরোধটাই উত্তম। এই সবুজায়নের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু করতে পারতেছেন। বায়ু দূষণজনিত যে রোগগুলা, তারপরে তাপমাত্রা দূষণজনিত, শব্দ দূষণ কিন্তু এখন বলা হচ্ছে হার্ট অ্যাটাকের একটা অন্যতম কারণ। সাথে আপনার মনের যে খোরাক, আপনার মানসিক স্ট্রেস রিলিভ হলেও কিন্তু আপনার এই যে অসংক্রামক ব্যাধি যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, মানসিক ভারসাম্য যে চলে যায়, এগুলো কিন্তু অনেক ফেরত আসে। তো বায়ু দূষণের যদি আপনি ঘরের মধ্যে কথাই চিন্তা করেন, আপনি ছোট ছোট কিছু দেশি গাছ, মানি প্লান্ট, অ্যালোভেরা গাছ, এগুলো কিন্তু যে খুব যত্ন করতে হয় তা না। কিছু কিছু গাছ আছে যেটা আলোতেও নিতে হয় না, পানিতেই ঘরের মধ্যে হয়। আপনি যদি এই ছোট ছোট গাছগুলো রাখেন, তাইলে আপনার ঘরের যে বাতাসটা, সেটাকে তো সে আর্দ্র রাখছে তার শ্বাস প্রশ্বাসে শোষণের মাধ্যমে, প্রস্বেদনের মাধ্যমে, সাথে আপনার বায়ুটাকেও পিউরিফাই করছে। তাইলে আপনার জন্য ওটা অনেক হেল্পফুল। আপা যেটা বলছিলেন যে বারান্দায় আপনার ছোট্ট একটা ব্যালকনি আছে, ঠিক আছে, আপনার বাগান করার জায়গা নেই, আপনি ওখানে কিছু টব দিয়ে যদি ছোট ছোট গাছ, যেটা বেশি টাকা লাগবে না, এবং আপনাকে একটু জেনে নিতে হবে ওটার মেনটেনেন্স, কারণ আজকে এনে 2 দিন পরে মরে গেলে তো আপনিও হতাশ হয়ে যাবেন। আপনাকে জানতে হবে গাছের পরিচর্যা। সেই সাথে সাথে আপনার মনটা যখন ওই গাছটা পরিচর্যা করবেন, আপনার শারীরিকের সাথে সাথে আপনার স্ট্রেসগুলো রিলিজ হবে, এবং সাথে সাথে কিন্তু আপনার মানসিক একটা প্রশান্তি আসবে। আপনার আশেপাশে যদি একটা বাগান থাকে, একটু হাঁটার জায়গা, ওই হাঁটার জায়গাটাতে যদি একটু গাছ থাকে, তাইলে দেখবেন এলাকার লোকজন, আপনার নিজের বাসায় না হোক, একটু রাস্তায় বেরোলে আপনি যদি একটু সবুজ পান, বড় বড় গাছ ওয়াকিং ওয়েতে, তাহলে কিন্তু মানুষ ওখানে হাঁটবে। এতে কিন্তু আপনার সামাজিক বন্ধনটাও দৃঢ় হবে। আপনি যখন হাঁটতে যাচ্ছেন, তখন আপনার প্রতিবেশী, আশেপাশের লোক সবার সাথে একটা কথোপকথন হবে। আপনি যে একা যে লোনলিনেসটা আপনার ছিল, সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। আর লোনলিনেস থেকে আসছে ডিপ্রেশন, সেখান থেকে আপনার এই হৃদরোগের ঝুঁকি, মানসিক রোগের ঝুঁকি সব কিন্তু বাড়ছে। কাজে আপনি কিন্তু যদি চিন্তা করেন যে আমি চিকিৎসার ব্যয় করব নাকি আমি সবুজায়নে ব্যয় করব, আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি ধরে নেন সবুজায়ন শুধুই বিলাসিতা বা নান্দনিকতা, এটা অবশ্যই না। কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমার কস্ট ইফেক্টিভনেস, যে আমি একটা অনেক টাকা খরচ করে অনেক জায়গা নিয়ে একটা বাগান করব, নট দ্যাট। আমার পরিসরে যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে, ওর মধ্যে আমি চেষ্টা করব অল্প টাকায় দীর্ঘস্থায়ী একটা জিনিস করতে। সেক্ষেত্রে হাসপাতালগুলোতে একটা গ্রিন জোন মানে করতে পারেন, স্কুলের যে প্রেমিসেসে যে বাগানগুলো থাকে, এগুলাকে আপনি যদি করেন, বাচ্চাদের মানসিক বিকাশ হবে। আবার আপনি যেখানে হাঁটছেন, জগিং করছেন, একটু বয়স্ক যারা, নারী যারা, তারা যদি একটু জায়গা পায়, অন্তত বিকালে বা সকালে তারা একত্রে গেল, হাঁটলো, কিছুক্ষণ রেস্ট নিল, তাইলে দেখবেন ওদের অসুখ বিসুখের হার অনেক কমে যাবে। তাইলে আপনার বিনিয়োগটা সবুজায়নে কিন্তু অপচয় না, এটা আপনার জীবনের সুস্থতার জন্য একটা প্রতিরোধ হিসাবে ব্যয় হবে। আপনাকে অবশ্যই সামঞ্জস্য করতে হবে আবাসনের সাথে। সেটা অবশ্যই আপনি প্ল্যানিং করবেন যে আমার জায়গা নাই, আমি একটা বিশাল বাগান করে আমার থাকার জায়গা নষ্ট করব, সেটা কিন্তু না। আপনি ছাদে একটু বাগান করেন টব দিয়ে, যদি আপনার ব্যালকনিতে জায়গাও না থাকে, আপনি যদি একটা ঝুলন্ত বাগান করেন, উলম্ব বাগান যেগুলোকে আমরা বলি, এটাও কিন্তু আপনাকে মানসিক শান্তি দিবে। আমি যদি বলি আমার বাসায় আমি কতগুলো গাছ এনেছি এবং সেটাতে এত ফুল ফুটছে, প্রত্যেক দিন দেখে ওটাকে মানে আমাদের যে পরিমাণ প্রশান্তি লাগে, ওর সাথে কিন্তু আমার ব্রেনের ডোপামিন সিক্রেশন রিলেটেড। আর মানুষ যখন সুস্থ হয়, হ্যাপি হয়, তার হ্যাপি হরমোন সিক্রেট হয়। হওয়ার পরে কি হয়, এটা আপনার শরীরের উপরে সমস্ত পজিটিভ ইফেক্ট করে।
ফলশ্রুতিতে কি হচ্ছে, আপনার অসুখ থাকলেও সেটা নিয়ন্ত্রণে থাকছে, না থাকলেও সেটা হওয়া অনেক মানে দেরিতে হচ্ছে বা ঠেকাচ্ছে। তাইলে সবুজ মানে আবাসন তো মানুষের জন্য, আর সেটা সবুজায়ন কিন্তু মানুষের শারীরিক মানসিক সুস্থতা এবং সামাজিক বন্ধন একটা সবকিছুর প্রাসঙ্গিক জন্য। প্রশ্ন করতে চাই, অনেকে এখন বাসাবাড়িতে সবুজায়নের সময় কিছু আর্টিফিশিয়াল গাছও লাগিয়ে থাকে, দেখতে সত্যিকার গাছের মতোই মনে হয়, সেখানে চোখেরও শান্তি আছে, প্রশান্তি আছে। এই জাতীয় গাছ কি আসলে আপনি বাসাবাড়িতে ভিতরে অথবা বেলকনিতে রাখতে বলছেন? না, অবশ্যই না, আমি প্রাকৃতিক গাছ রাখতে বলছি। কারণ ওই গাছটা আপনার হয়তো শুধু চোখের প্রশান্তি দিবে, কিন্তু সবুজায়ন আপনাকে যে বেনিফিট দিবে, অক্সিজেন দিবে, কার্বন ডাইঅক্সাইড, ক্ষতিকারক যে ফর্মালডিহাইড, বেনজিন, এগুলো শোষণ করবে, আপনার ঘরের আর্দ্রতা মেনটেন করবে, এগুলো তো ওইটা করবে না আর্টিফিশিয়াল গাছ। ওটা শুধু চোখের সৌন্দর্য দিবে, কিছুটা হলে হয়তো প্রশান্তি লাগবে। আপনার যে মানে জৈবিক ইফেক্টগুলো, সেগুলো কিন্তু আপনি আর্টিফিশিয়াল ট্রি থেকে পাবেন না, কারণ গাছ তো আমাদের দরকারি। অবশ্যই আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো স্থপতি আলিয়া শাহেদের কাছে। বিরতির পরে আমরা একটা বিরতিতে যাচ্ছি। ক্রিডেন্স হাউজিং নিবেদিত স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আবার স্বাগত জানাচ্ছি ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠানা। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্যকর আবাসন, পরিকল্পিত সবুজায়নে সুস্থ থাকার বিনিয়োগ। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, স্থপতি আলিয়া শাহেদ এবং ডাক্তার দুলবা হালদার। আলিয়া শাহেদ, আপনার কাছে যদি এবার আসি, একটু বলবেন যে গাছপালা পরিবেশের তাপমাত্রা কমাতে পারে, যদি বাসাবাড়িতে এটি লাগানো হয় তাহলে সেটি কিভাবে এবং কতটুকু তাপমাত্রা কমাতে পারে, এবং এটি বিদ্যুৎ সাশ্রয়ে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? অ্যাবসলিউটলি, মানে গাছ শুধু বেনিফিটসই দিবে আপনাকে। হ্যাঁ, মানে আমরা এটাকে বলি ইকোসিস্টেম সার্ভিসেস, মানে গ্রিন এনভায়রনমেন্ট অনেক রকম উপকার করে আমাদের, তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে তাপমাত্রা কমানো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার বাসার সাথে যে বাফার স্পেস আছে, অর্থাৎ বারান্দা আছে, সেখানে অনেক সময় হয় যে পশ্চিম দিকের বারান্দা খুব রোদ আসছে, হ্যাঁ, ওইটা একদম ডাইরেক্ট সানলাইটটা ঘরে ঢুকে যাচ্ছে, বেডরুমটা গরম হয়ে যাচ্ছে, যদি আমার বাধ্য হয়ে ওখানে বেডরুম দিতেই হয়, তো তখন আমরা যেটা করি যে একটা গ্রিন স্ক্রিনের মতো, যে একটা কাইন্ড অফ পারমিয়েবল, দেখা যাচ্ছে বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু লতানো উদ্ভিদ বা যে ধরনের গাছ একটু গ্রিলের সাথে দিয়ে দিতে পারা যায়, হ্যাঁ, বা একটা সেকেন্ড কাইন্ড অফ একটা লেয়ার তৈরি করা গাছ দিয়ে, যেটা আমার ওই সানটাকে কাট করে দিতে পারে। আবার ধরেন ছাদে যদি আপনি সবুজায়ন করেন, ছাদে আপনার সবজি বাগান থাকতে পারে, কিংবা আপনি ফুলের বাগানই করতে পারেন, কিংবা আপনি মিক্সড যে কোনো ধরনের ন্যাচারাল ল্যান্ডস্কেপিং করতে পারেন। ওই যে মাটিটা আপনি দিচ্ছেন, ওখানে তো আপনি ওভাবেই ডিজাইন করছেন, একটা নির্দিষ্ট পরিমাণ মাটি আপনার ওখানে রাখার ব্যবস্থা করে আপনি গাছটা লাগাচ্ছেন, ওটা তো এনিওয়ে একটা কুলিং ইম্প্যাক্ট দিচ্ছে। এবং মানে এটার সাথে সাথে কুলিং করার সাথে সাথে আরও অনেক বেনিফিট আছে। যেমন খুব মজার, আপনি মশা তাড়ানোর জন্য গাছ লাগাতে পারেন, যেমন লেমন গ্রাস, তুলসী, মিন্ট, হ্যাঁ, যে পুদিনা, এগুলো যদি আপনি সুন্দর করে সারিবদ্ধভাবে কোথাও লাগান, সেখানে মশা আসবে না। আপনি দেখবেন যে মসকিউটো রিপেলেন্ট যে স্প্রেগুলো থাকে, ওটার ফ্লেভার কিন্তু একটু লেমনি একটা ফ্লেভার আসে, এই গাছগুলোর নির্যাসই ওটা দেওয়া থাকে, যেগুলো ন্যাচারাল। সো এরকম আমরা অনেক জায়গায় সাজেস্ট করি যে বাসার মধ্যে অনেকে মনে করে গাছ লাগালেই মনে হয় অনেক মশা চলে আসবে। সো এই ধরনের গাছ কিন্তু উল্টা আপনার মশা তাড়িয়ে দিবে, এবং আপনার এগুলো হার্বস আবার আপনি কুকিংয়েও ব্যবহার করতে পারছেন। একটু শহর এবং গ্রামের প্রেক্ষাপট যদি বলি, এখন হ্যাঁ। গ্রামীণ অঞ্চলেও বহুতল ভবন হচ্ছে, এবং যারা সৌন্দর্য পিপাসী তারা সুন্দর সুন্দর ঘরবাড়ি বানাচ্ছেন, সেইখানে কিন্তু ল্যান্ডস্কেপিং এর বিষয় আছে, গাছপালা লাগানো, সবুজায়নের বিষয় আছে। শহর এবং গ্রামের এই সবুজায়নকে আপনি কিভাবে আলাদা করতে চান? গ্রামে তো আসলে বসত বাড়ি যেটা, সেটা একটা এন্টায়ার প্যাকেজ। মানে আমরা মানে যুগ যুগ ধরে আবহমান বাংলার ঘরবাড়ি যেভাবে হয়ে এসছে, আমি যদি বলি, আপনি ঢাকা কিংবা বৃহত্তর ঢাকার নেটিভ ঘরবাড়ি যদি দেখেন, সেখানে একটা ঘর থাকে, তার সাথে একটা পুকুর থাকে, পুকুর ডিগ করে যে মাটিটা আসে, ওটা দিয়ে ভিটাটাকে উঁচু করা হয়, এবং তার সাথে আপনি দেখবেন যে হোমস্টেড ফরেস্ট বা বসত ভিটার সাথে যে গাছগাছালি, সেটা কিন্তু গিভেন, ওটা থাকবেই। আমাদের নেটিভ প্র্যাকটিস হচ্ছে ওখানে কিছু ফলের গাছ থাকবে, কিছু ঔষধি গাছ থাকবে, নিম থাকবে, ওখানে বিভিন্ন রকমের আম, জাম, কাঁঠাল, আমাদের দেশীয় ফলের গাছ থাকে, কচু থাকে, বিভিন্ন রকম দেশীয় শাক থাকে। ওইটা হয়ে যায় ওই বাসার একটা রিসোর্স। আপনি ওখান থেকে মানে প্রতিদিন কিছু না কিছু পাবেন যেটা আপনি খেতে পারবেন, আর ওই
বাফারটা আপনাকে আপনার ঘরকে ঠান্ডা রাখবে, পশু পাখিকে ওখানে কেটার করবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা না বললেই না যে আরবান ইকোলজি বা এই যে ছোট ছোট পাখি, ছোট ছোট কীটপতঙ্গ, ওদেরও কিন্তু এটা শহর। যদিও আমরা মনে করি যে শহর মানেই শুধু মানুষের, ওরাও কিন্তু এই শহরের পার্ট, এবং ওরা যদি বেঁচে না থাকে আমাদের বেঁচে থাকাটাও দুর্বিষহ। এই ওদের জন্য কিন্তু আমাদেরকে এটা একটু একটু করে তার মানে করতে হবে। বাস্তুতন্ত্রের জন্য, বাস্তুতন্ত্রের ব্যালেন্সের জন্য এটি করা আমাকে উচিত। এটা করতে কিন্তু হবে। দিন শেষে সবাই আসলে মানুষের উপকারিতার বিষয়টি সবার আগে ভাবতে চায়। Right. সেই জায়গায় ডাক্তার দুর্বা হালদার, আপনার কাছে যদি একটু আসি, এই প্রকৃতির সংস্পর্শ কিভাবে ঘুম এবং কাজের মনোযোগকে বাড়াতে পারে, আদৌ বাড়ায় কিনা? কারণ আমাদের এই সময় এসে আমরা সোশ্যাল মিডিয়া এত বেশি সময় দিই যে আসলে আমাদের কাজ, ঘুম সবকিছুতে বিঘ্ন ঘটে। সেই জায়গায় গাছের কোনো কার্যকরী ভূমিকা আপনি দেখতে পান কিনা? অবশ্যই গাছের কার্যকরী ভূমিকা আছে, কারণ আপনার সোশ্যাল মিডিয়া, আপনার গ্যাজেট, এগুলো আপনাকে সাময়িক চোখের শান্তি দিবে, কিন্তু পক্ষান্তরে ও কিন্তু আপনার ক্ষতি ছাড়া সাময়িক হয়তো একটু আনন্দ দিচ্ছে, যেটাতে অল্প কিছু ডোপামিন সিক্রেট হচ্ছে। সেটা যতটা না পজিটিভ দিক আপনাকে সোশ্যাল মিডিয়া দিচ্ছে, তার চেয়ে কিন্তু ক্ষতিকর প্রভাবই বেশি পড়ছে। ওই সময়টা আপনি গ্যাজেট না দেখে যদি একটা গাছের পরিচর্যা করেন, একটু যেয়ে দেখলেন একটা ফুলের কড়ি এসেছে অথবা একটা নতুন ফুল ফুটেছে, ওটা আপনার যে খুশিটা দিবে, আপনার মনে যে প্রশান্তিটা দিবে, ওটা আপনার অনেক স্ট্রেস রিলিফ করবে। সাথে সাথে আপনার ডোপামিন সিক্রেশন হলে আপনার শরীরের, বলেছি, হ্যাপি হরমোন যে ডোপামিন, সেটাও আপনার শরীরে যে প্রশান্তি দিবে, সাথে সাথে মানসিক প্রশান্তি। আর যখন আপনার স্ট্রেস রিলিফ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে ওষুধ ছাড়াই দেখবেন ভালো ঘুম হচ্ছে। একদম যদি নিরবিচ্ছিন্ন ঘুম 6 থেকে 8 ঘন্টা হয়, পরদিন অবশ্যই আপনার কাজের মনোযোগ বেড়ে যাবে এবং আপনি সব কাজেই সঠিকভাবে কনসেন্ট্রেশন দিতে পারবেন। সেখানে ভুল হওয়া বলেন, আপনার মানসিক চাপ সবই কমাবে। আপনার ঘুম হলে পর্যাপ্ত, কোনো দুশ্চিন্তা না থাকলে আপনার ব্লাড প্রেশার কমে আসবে। ওষুধে যা কমাবে, এটাও সাথে সাথে সেটাকে অ্যাড অন করবে, কাজেই তখন আপনার ওষুধের রিকোয়ারমেন্ট কমে যাবে। আপনি যদি এই গাছপালা লাগান বা আশেপাশে একটা সবুজায়ন প্রকল্প থাকে, সেখানে আপনাকে হাঁটার সুবিধাটা থাকে, তাহলে যাদের ডায়াবেটিস আছে ওনারা যদি ওনার আশেপাশে একটু হাঁটতে পারে গাছের ছায়াতে অথবা সবুজের মধ্যে, তাহলে দেখবেন যে তার হাঁটার একটা আকর্ষণ বাড়বে এবং ফলশ্রুতিতে তার ডায়াবেটিস কমে আসবে। যে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলি, অন্তত সপ্তাহে 5 দিন 30 মিনিট হাঁটা, জগিং করা, সাইক্লিং করা, তো এগুলোর তো আপনার জায়গা লাগবে। সবুজায়নের মধ্যে গেলে আপনার চোখের বেনিফিট, মনের শান্তি, শারীরিক প্রশান্তি সব কিছু কিন্তু একসাথে হচ্ছে, যে কারণে আপনার যে অসুখ আছে সেটার চাপও কমে যাচ্ছে, সেটার যে মানে হওয়াটাকেও আমরা ঠেকাতে একটা পারছি। বিপরীতমুখী প্রশ্ন করতে চাই, যদি ঢাকা শহরের বাস্তবতা বলি অথবা কোনো শহরের বাস্তবতা বলি, দীর্ঘদিন কংক্রিটের একটা ঘরে, আমরা বলি কংক্রিটের জঙ্গল এখন ঢাকা শহর, তার কি ধরনের স্বাস্থ্যগত প্রতিক্রিয়া হতে পারে দীর্ঘদিন যদি একই পরিস্থিতিতে এরকম কংক্রিটের মধ্যে মানুষ থাকে? তার স্বাস্থ্য, তার ঘরের যদি ভেন্টিলেশন না থাকে, এই কংক্রিটের মধ্যে একটার সাথে একটা বিল্ডিং আমরা দেখেছি লাগানো থাকে, যেখানে পর্যাপ্ত আলো বাতাস, এমন ঘর আছে পুরান ঢাকাতে আমার জানা মতে যেখানে 365 দিনের কোনো দিনই ঘরে আলো ঢোকে না এবং রোদ্দুর আসে না। আপনি ওই লোকগুলো যখন আপনার কাছে আসে, আপনি চেহারা দেখবেন একটা ফ্যাকাশে ভাব। আপনার রোদ্দুর ছাড়া তো আপনার ভিটামিন ডি সিনথেসিস হবে না, আর ভিটামিন ডি আমাদের শরীরের মাথা থেকে চুল থেকে শুরু করে নখ পর্যন্ত সব সিস্টেমের উপর ইফেক্ট করে। আপনি যদি আলো বাতাসের সংস্পর্শে না আসেন, শুধু কংক্রিটের দেয়ালে সারাদিন ওখানে খাচ্ছেন, ঘুমাচ্ছেন আর গ্যাজেট বা মুভি নিয়ে বসে আছেন, তাহলে কি হলো? আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না, কারণ এটা ডিরেক্ট সানলাইট আপনার শরীরের চামড়ার ত্বকে পড়ে ওখান থেকে সিনথেসিস হয়। আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, যেটা আছে শীতপ্রধান দেশে যখন বরফে যাওয়া যায় না, ওদেরকে সাপ্লিমেন্ট দেওয়া হয়। শুধু ওষুধের সাপ্লিমেন্ট না, কিন্তু ওদের ফুডের সাথেও ফর্টিফিকেশন করে দেওয়া হয় ভিটামিন ডি, সেটা তাদের পরিস্থিতি। কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন, এভাবে ফর্টিফিকেশন তো আসলে সম্ভব না এত পিপলের জন্য, আমাদের এত জনবসতি। তো সেক্ষেত্রে আপনার সস্তা জিনিস আছে যে একটু রোদ্দুর, আধা ঘন্টা আপনি যদি দিনের আধা ঘন্টা অন্তত আপনার চামড়াগুলোকে সূর্যের আলোতে নেন, তাহলে আপনার পর্যাপ্ত ভিটামিন ডি হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু সাপ্লিমেন্টেশন লাগছে না। কিন্তু এর মধ্যে যদি জলের সংস্পর্শের কথা বলি, পুরান ঢাকার বাস্তবতায় তো জলের সংস্পর্শ, দেশজ কীটপতঙ্গ, গাছপালার পরিবেশ পাওয়া সম্ভব, কিন্তু সামগ্রিক বাংলাদেশের বাস্তবতায় সেটি পাওয়া সম্ভব। সেখানে সবুজায়নের কথা আসছে, সেইটি আসলে কিভাবে আপনি দেখছেন? আমরা শুধু গাছপালার কথাই বলছি না,
একটু পুকুরের কথা বলছি, হ্যাঁ। জলজ প্রবাহের কথা হ্যাঁ বলছি, হ্যাঁ, সেটি জলজীবও কিন্তু আমাদের নানাভাবে উপকার করে। আপনি দেখেন জলজীব কিন্তু জীব না, জলের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষা করতে ওগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে আছে জলজ প্রাণী, জলজ মাছ, এগুলো আমাদের দরকার আছে। তো গ্রামের পরিবেশে আপনি যদি দেখেন তাইলে আপা যেটা বলছিলেন, তো ওখানে অলরেডি সবাই ওভাবে কিন্তু আমরা অভ্যস্ত। বাড়ির আঙিনায় একটু বড় গাছ থাকবে যেটা ফল দিবে, ছায়া দিবে। ঘরের ব্যালকনিতে আপনি ছোট ছোট গাছ ছাড়া তো লাগতে পারছেন না। যদি সম্ভব হয় ছাদে একটা বাগান করছেন যেটা আপনার উৎস হচ্ছে কেমিক্যাল ফ্রি সবজির, কেমিক্যাল ফ্রি শাকের, সেটাও পরোক্ষভাবে কিন্তু আপনার স্বাস্থ্যের উপরে অনেক বেশি মানে ভালো দিক প্রভাব বিস্তার করছে। তাহলে সব মিলিয়ে আপনি আপনার পুকুরের মাছটা যদি খান সেটাও কেমিক্যালস ছাড়া, চাষের ছাড়া, গাছের ফলটা খাচ্ছেন সেটায় কোনো ফরমালিন নাই, আপনি যে সবজিটা খাচ্ছেন সেটা ফ্রেশ, সেটাতে কোনো কেমিক্যাল সব কিছু আসলে এইগুলো আসলে পরিকল্পনার মাধ্যমেই আনা সম্ভব, যখন একটু নতুন চিন্তা বাড়ি করলেই অথবা সম্ভব। যে তবে শুধু স্থাপনা তৈরি করা পরিকল্পনা হয়। না, এক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সবার অংশগ্রহণ, সবার সামাজিক সচেতনতা। আপনি একা কিছু করতে পারবেন না। আমার বিল্ডিং এ যদি একজন করে দিয়ে যায় ডেভেলপার, আমি যদি সচেতন না হই তাহলে তো আমি ওটা সংরক্ষণ করতে পারবো না। একদম ঠিক বলেছেন ডাক্তার দুর্বলদার। আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আবার আলাপে আমরা যোগ দেব। স্বাস্থ্যকর আবাসন একটু পরেই ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি ক্রেডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, ডাক্তার দুর্বা হালদার এবং স্থপতি আলিয়া শাহেদ। আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্যকর আবাসনে সবুজে বিনিয়োগ। যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা শেষ পর্বে প্রায় চলে এসেছি। স্থপতি আলিয়া শাহেদ, যদি একটু বলেন যে যদি নতুন বাড়ি নির্মাণের সময় সবুজায়ন না গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারছি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। সাধারণত কোন কোন জায়গায় এই ভুলগুলো হয়ে থাকে? আর্কিটেকচার বা স্ট্রাকচারের দিক থেকে যদি বলি, স্থাপত্যের দিক থেকে পুরনো বাড়িতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লোড বিয়ারিং ক্যাপাসিটি। যদি ছাদের লোড বিয়ারিং ক্ষমতা না থাকে সেক্ষেত্রে খুব ভারী কোনো ধরনের ল্যান্ডস্কেপ সেখানে করা যায় না, কিংবা অনেক ভারী ভারী পাত্রতে বড় বড় গাছ সেখানে লাগানো যায় না। যেটা মিডিয়াম হাইটের গাছ, 8 থেকে 10 ফিটের গাছ বা একটু বড় ফলদায়ী গাছ, সেগুলোর জন্য অ্যাটলিস্ট আমাদের 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, কিংবা আরও ভালো হয় যদি 1 ফিট, 1.5 ফিট, 3 ফিট এরকমও ডেপথে আমরা কাজ করে থাকি, যেখানে রাখার সুযোগ আছে। সেখানে ডিজাইনটা যদি সেভাবে করা হয় যে প্ল্যান্টিং বেডটাকে আমি ডিজাইন করে নিলাম, সেটার জন্য সুবিধা হয়। আরেকটা হচ্ছে ড্রেনেজ, প্রপার ড্রেনেজ লাইন। গাছটা যেখানে লাগানো হবে, যেখানে মাটিটাকে বা গ্রোয়িং মিডিয়ামটাকে আমি প্লেস করছি, সেখানে যে বৃষ্টির পানি বা আমি যে পানি দিয়ে মেনটেন করছি সেটা প্রপারলি ড্রেন হতে পারছে কিনা, সেটার লাইনটা কি সুস্পষ্টভাবে নির্ধারণ করা আছে কিনা, এটা এনশিওর করতে হবে। যেটা অনেক সময় দেখা যায় যে ওটাকে ইম্প্রোভাইজ করতে হয়, ওটাকে ঠিকমতো থাকে না। হ্যাঁ, এটা একটা ইয়ে। তো এই প্ল্যান্টিং ডেপথ, লোড বিয়ারিং ক্যাপাসিটি এবং ড্রেনেজ সিস্টেম, এটা মাস্ট বিল্ডিং, এটা থাকতেই হবে। এইটি আসলে আপনার নান্দনিকতা অথবা ডিজাইনের জায়গা থেকে বলছেন, কিন্তু স্থপতিরা যখন ডিজাইন করেন তখন কি তারা এটা গুরুত্ব দেন? এবং এটি আসলে দেখার দায়িত্ব কার? বাড়িওয়ালা হয়তো সবকিছু বুঝবে না, তাকে বোঝানো অথবা এই ল্যান্ডস্কেপিং এর বিষয়টা বোঝানো, এটা আসলে কোন জায়গা থেকে করা দরকার? এটা কিন্তু এখন মানে প্রায় গত 1 যুগ ধরে এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু এখন আমাদের যারা ক্লায়েন্ট, যারা একটু ইনফর্ম, যারা চান যে তারা একটা সুস্থ সুন্দর আবাসন তৈরি করতে চান, তারা কিন্তু নিজেরাই এখন বলেন যে আমি চাই আমার বাসাটা এইভাবে ল্যান্ডস্কেপ করা হোক বা এই রিকোয়ারমেন্টগুলো। আমি তো খুবই ইন্টারেস্টিং ক্লায়েন্টেল পাই। একজন আমাকে একবার বলেছিলেন যে ক্যাট ফ্রেন্ডলি ল্যান্ডস্কেপ করে দেন। ওনার পোষা বেড়াল আছে, এখন তো খুবই ট্রেন্ডি বেড়াল পোষা, তো সেই বেড়ালের পছন্দ মতো ল্যান্ডস্কেপ যেন করা হয়। তো তখন আমরা দেখলাম যে বেড়াল কোন কোন গাছ পছন্দ করে, ওর বদহজম হলে কোন গাছের পাতাটা চিবায়, কিংবা ও কোন ফল খেলে ওর বিষক্রিয়া হতে পারে, সেইভাবে আমরা ডিজাইন করলাম। স্থানীয় গাছ দিয়ে হ্যাঁ, স্থানীয় গাছ দিয়ে, কখনো কখনো আমরা এটাকে বলি ন্যাচারালাইজড স্পিসিস, অর্থাৎ যেটা আমাদের একেবারে হয়তো বাংলাদেশে না, কিন্তু একই ধরনের জলবায়ু বা তাপমাত্রায় সেই গাছটা থ্রাইভ করে, সেটা ভালোভাবে হতে পারে, সেই ধরনের গাছ কিন্তু আমাদের দেশে অনেক অ্যাভেলেবল আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আপনার কাছে আবারও ফিরবো, তখন শুনবো আসলে শহরের প্রেক্ষিতে ফলজ গাছ কতটুকু লাগানো সম্ভব, কারণ এখানে পুষ্টির ব্যাপার স্যাপার আছে। কিন্তু ডাক্তার দুর্বা হালদার, আপনার কাছে একটু আসতে চাই। আমরা বিরতিতেও বলছিলাম যে যারা সবচাইতে ভালনারেবল সদস্য আমাদের পরিবারে, শিশু, বয়স্ক মানুষ, দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তাদের জন্য আসলে সবুজায়ন কতটা দরকার, আর যদি না থাকে তাহলে তাদের কি ধরনের প্রভাব পড়তে পারে?
যারা বয়স্ক মানুষ বিশেষ করে তারা হাঁটতে পারেন কম, তাদেরও তো কিন্তু মুক্ত বাতাস, সবুজ বা প্রকৃতির আলো বাতাস সব কিছুই কিন্তু জরুরি। এখন যদি তারা মিনিমাম হাঁটতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য আশেপাশে যদি একটু পার্কের মতো, কমিউনিটি পার্ক যেটা আমরা বলি, যে নিজের বাসায়ও যদি জায়গা না থাকে, অন্তত আশেপাশে একটু হেঁটে গিয়ে যদি ওখানে তারা একটু হাঁটতে পারে, তাদের বয়সের কারোর সাথে গল্প করতে পারে এবং তাদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার জায়গা থাকে ওখানে, যে তার তো একটু পরেই হাঁটা চলা শুরু করলে খারাপ লাগতে পারে, ওখানে যাতে বিশ্রাম নিতে পারে, সেই জায়গাটা ছায়া ঘেরা থাকবে, আশেপাশে গাছ থাকবে। এটা হলে তাদের শারীরিক যে মানে সমস্যাগুলো আছে সেটা দেখা যায় তার মোবিলিটির কারণে, তার মেন্টাল ফ্রেশনেসের কারণে সে অনেক সময় অনেক দিন সুস্থ থাকে। শিশুদের জন্য কতটা? শিশুদের জন্য তো অবশ্যই দরকার। বায়ু দূষণ হলে তো শিশুদের ঘরের মধ্যে থাকতে থাকতে কমিউনিকেবল ডিজিজ যেমন ছড়াবে, তার বায়ু দূষণ যদি ওটা পরিশোধিত না হয়, মুক্ত বাতাসে সে না যায়, তার ফুসফুসের গ্রোথ থেকে শুরু করে তার মানসিক বিকাশ, তার শারীরিক বিকাশ সব কিছুই কিন্তু হ্যাম্পার্ড হবে। কাজে আশেপাশে কোনো একটু শিশুদের যাওয়ার জায়গা যেখানে সে একটু খেলা করতে পারবে, সেটা গ্রাউন্ডটা সবুজ, মাঠে ঘাস থাকবে, একটু ছোট ছোট গাছ থাকবে, ওর মধ্যে ওরা খেলা করবে, এরকম যদি জায়গা থাকে, সাথে নারীরা, তার মায়েরা যাবে, বাচ্চা তো একা ছেড়ে দেওয়া সম্ভব না, মায়েদেরও যদি নিরাপত্তা ঠিক থাকে বা তাদের একটু হাঁটার জায়গা থাকে, বসার জায়গা থাকে, এরকম প্ল্যান করে যদি ছোট ছোট জায়গা একটু অন্তত করা যায়, বা বাড়ির আশেপাশে সবাই মিলে, এখন যেগুলো হচ্ছে যে প্ল্যান্ড কমিউনিটি গেটেড যে অ্যাপার্টমেন্টগুলো, ওখানে কিন্তু আপনি দেখবেন এগুলো সব আছে। আপনি যদি রাজুকের উত্তরা 18 নম্বর সেগমেন্ট ইয়েতে যে প্রকল্প আছে, তো ওখানে যদি যান দেখবেন যে ওখানে মাঝে মাঝে আইল্যান্ডে একটু কিছু বড় হাইটের গাছ, সাথে ছোট ছোট ফুলের বাগান, একদম বিল্ডিংয়ের পাশ দিয়ে মাঝে রাস্তা, বাচ্চারা রাস্তায় সাইকেল চালাচ্ছে, একসাথে খেলছে, ওই মাঠে গিয়ে তারা বল খেলছে, ক্রিকেট খেলছে। তো এগুলো আসলে আপনি যদি একদম প্ল্যানিং করে নগরায়ন করেন সেক্ষেত্রে সম্ভব, যেটা 18 নম্বরে সম্ভব হয়েছে, ওখানে অনেক জায়গা ছিল ওইভাবেই প্ল্যান একটা করে। বিষয় কি খেয়াল করেছেন যে আসলে ফলজ গাছের সংখ্যা আমরা কম দেখি শহরের প্রেক্ষিতে? হ্যাঁ, কারণ- সৌন্দর্য বর্ধনকারী গাছ অনেক আছে, হ্যাঁ। অনেকটা বনজ গাছ দেখি, ফলজ গাছ হ্যাঁ, নাই। আমাদের রাস্তার ডিভাইডারগুলোতে কিন্তু কোথাও ফলের গাছ নেই, কিছু ফুলের গাছ আছে, কিছু হচ্ছে এই বনসাই টাইপের, মানে ওরকম ফুল দেয় কিছু একটা সার্টেন টাইম, সেগুলো আছে। ফলের গাছ আসলেই কম। এখন ফলের গাছ কম সেটা বলতে পারেন, যেগুলো ফলের গাছ অনেক বেশি বড় হয় সেগুলো হচ্ছে যদি আপনি রাস্তার মাঝে ডিভাইডারে দেন, সেগুলো তো মাটির ডেপতে না গেলে বা ঝড়ে পড়ে গিয়ে তো একটা ক্ষতি করতে পারে। ওই জন্য মিডিয়াম হাইটের গাছগুলো সাধারণত রাস্তায় দেখা যায়। আর আপনি যে বড় বাগানগুলো আছে, যে পার্কগুলো আছে, ওখানে কিন্তু আপনি ফলের গাছ ছাড়াও অন্য প্রজাতির গাছও দেখবেন। তো নগরায়নের এইখানে আমাদের ছাদ বাগানে তো আসলে যেটা আমরা শুনছিলাম যে একটা ডেপথের ব্যাপার আছে, তার ওয়েটের ব্যাপার আছে, ড্রেনেজের ব্যাপার আছে, ওখানে তো বড় গাছ আসলে সম্ভব হয় না। এটা যদি আপনি প্ল্যান করে পার্কগুলোতে লাগান তাহলে সম্ভব। কিন্তু বাসা বাড়িতে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? ফলজ গাছ দরকার আছে, অনেকে দেখি যে ছাদে আম গাছও লাগাচ্ছেন অনেকে। হ্যাঁ, এটা আসলে যদি প্রপার ডেপথটা এনশিওর করা যায়, সেটা খুব বেশি না, এবং ওয়াটার প্রোভাইড করা যায়, প্রপার ড্রেনেজটা তাকে এবং ইরিগেশনটা নিশ্চিত করা যায়, যে সেচ দেওয়ার পদ্ধতি। এখন অনেক হাইব্রিড প্রজাতি আছে, অনেকেই চাষ করেন এবং খুবই সেটা ফলদায়ীও বটে। তবে দেশীয় স্পিসিসগুলো, আমাদের দেশীয় জাতের গাছগুলো বেশি লাগানোর চেষ্টা করতে হবে। কোনটা সেটা একটু বলবেন? যে একেবারে দেশি ফলের গাছ, যেমন একটা খুবই মজার গাছ হচ্ছে পেঁপে গাছ লাগে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা, তারপরে নিম, কামরাঙ্গা, তারপরে বিলম্ব বলে একটা গাছ আছে, হ্যাঁ খুবই টক, হ্যাঁ ওটা অনেকে ইউজ করে। তারপরে আমলকি, তেঁতুল, হ্যাঁ অনেক গাছ আছে, এটা বলে শেষ করা যাবে না। এগুলো গাছ এগুলো সাজেস্ট করেন আপনাদের ডিজাইন? এগুলো থাকে অবশ্যই। আমরা এটাকে বলি ফুডস্কেপ। এটা খুব মজার একটা শব্দ, ল্যান্ডস্কেপ যেটার মধ্যে ফুড তৈরি হয়। তো আরবান ফুডস্কেপ বলে একটা ধারা আছে, সেখানে আমরা খাওয়া যায় এরকম এডিবল প্ল্যান্ট দিয়ে পুরো ডিজাইন করেছি। এরকম বাসাও আছে, এরকম এক্সাম্পল আছে। পুরো নান্দনিক ল্যান্ডস্কেপ করা হয়েছে শুধুমাত্র লাউলতা, কুমড়া গাছ, শাক, টমেটো গাছ, বেগুন গাছ, এগুলো দিয়েই কিন্তু চমৎকার ল্যান্ডস্কেপ করা সম্ভব, যদি সেই ভিশনটা থাকে বা ক্লায়েন্টের সেই সদিচ্ছাটা থাকে যে সে মেনটেন করবে। ঢ্যাঁড়স গাছে কিন্তু খুব চমৎকার ফুল হয়, জবা ফুলের মতো। সেটা আমরা কেউ খেয়াল করেছি কিনা, মানে এটা খুব চমৎকার একটা বিষয়। সবুজায়নের বহুমুখী ব্যবহার, একদম। ফলও পাওয়া যাচ্ছে, পরিবেশকেও শান্ত রাখছে, এবং এদের সবার চেহারাও খুব সুন্দর। মানে আমরা মনে করি যে আদা, রসুন, পেঁয়াজ, কিন্তু এই প্রতিটা গাছ প্রচণ্ড সুন্দর। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল একবার একটা বুকে আমাকে একজন গিফট করেছিলেন, সেটার সমস্ত কিছু ছিল এই আদা, রসুন, পেঁয়াজের ফুল। হ্যাঁ, তো এটা
চমৎকার একটা অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার দুর্বল হালদার, আপনার কাছ থেকে একটি বাক্যে আপনার বক্তব্য শুনতে চাই সবুজায়নের বিষয়ে। সবুজায়ন আসলেই এটা জনস্বাস্থ্যে বিনিয়োগ, এবং অল্প পয়সাতে পরিকল্পনা অনুযায়ী যদি সবুজায়ন করা সম্ভব হয় তাহলে অনেক অনেক রোগ, বায়ুবাহিত রোগ, তাপমাত্রাজনিত রোগ, হার্টের রোগ, ফুসফুসের রোগ, চামড়ার রোগ, চর্মরোগ যেগুলা, এমনকি মানসিক স্বাস্থ্য, তথাকথিত সামাজিক যে বন্ধন, যোগাযোগ, সবকিছুই উন্নতি করা সম্ভব। এই জন্য অল্প বিনিয়োগে এটা অবশ্যই করতে হবে। ডাক্তার দুর্বল হালদার এবং সভাপতি আলিয়া শাহেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানটার জন্য। দর্শক, আজকের মধ্যে ক্রিডেন্স হাউজিং লিমিটেড নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বাস্থ্যকর আবাসন এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো অনুষ্ঠানে।